দেখো শর্মিলা, নদী আজকে আমাদের দিকে তাকিয়েছে। এত পুঁটি মাছ একসাথে কোনো দিন পাইনি। জাল তুলতেই কষ্ট হচ্ছিল। বাহ, দেখতে তো সত্যিই সুন্দর লাগছে, কিন্তু গতবার যে অর্ধেক মাছ বিক্রি হলো না, সেই দুঃখটা এখনো ভুলিনি। এবার হবে দেখো। এত তাজা মাছ কেউ ফিরিয়ে দিতে পারবে না। তুমি চিন্তা করো না। আজকে যাওয়ার আগে ভালো একটা অনুভূতি হচ্ছে আমার মনে। তোমার অনুভূতি সত্যি হোক, তাই চাই। কিন্তু বাজারে তো এখন সবাই বড় মাছেই ঝুঁকছে। তুমি নিজেও তো দেখেছো গতবার কেমন ফিরিয়ে দিয়েছিল লোকজন। জানি সেসব মনে আছে, কিন্তু নদী তো রোজ রোজ এত মাছ দেয় না। আজকে যখন দিয়েছে এটাকে অবহেলা করা ঠিক হবে না। ঠিক আছে, ঝুড়িটা রেখে যাও। আমি একটু দেখি কিভাবে সাজিয়ে দিলে ভালো দেখাবে। মাছগুলো এখনই একটু জলে ভিজিয়ে রাখি, তাজা থাকবে। পুঁটি মাছ নিয়ে আবার এত লাফালাফি কিসের? ওই কাঁটাওয়ালা মাছ তো কেউ এখন খেতেই চায় না, শুধু তেল মশলা নষ্ট। তার চেয়ে আজ বাড়িতেই বসে থাকলে পারতে। মা, নদী যা দিয়েছে তা তো ফেলে দেওয়া যায় না। একবার বাজারে নিয়ে দেখি না, তারপর না হয় তোমার কথাই ঠিক প্রমাণ হবে। ঠিক আছে, যাও, সময় নষ্ট করে এসো। ফিরে এসে দেখবে কথাগুলো মিথ্যে ছিল না। মা, একটু আশা রাখতে দিন না। যাও তুমি, আমি ততক্ষণে ঘরের কাজ সেরে রাখি। আশা রাখা তো ভালো কথা বৌমা, কিন্তু পেট তো আর আশায় ভরে না। যাক, যাও, দেখে এসো, ফিরে এসে বলবে কি হলো। ঠিক আছে মা, ঠিক আছে। সাবধানে যেও, রোদ চড়ার আগেই বাজারে যেন পৌঁছাতে পারো। দেরি হলে মাছ নরম হয়ে যাবে। চিন্তা করো না, আমি জানি কিভাবে সময় মতো পৌঁছাতে হয়। তুমি বরং ঘরের দিকটা সামলাও। তাজা পুঁটি মাছ আজকে সকালের ধরা, একদম টাটকা, দেখে যান। এত ছোট ছোট মাছ, কাঁটা বাছতে বাছতেই তো সারাদিন যাবে। এখন তো আমরা তেলাপিয়াতেই অভ্যস্ত হয়ে গেছি, ওতে কাঁটার ঝামেলা কম। একবার নিয়ে দেখুন না দিদি, এ মাছের স্বাদ একদম আলাদা। পুকুরের মাছের সাথে তুলনাই চলে না। না ভাই, থাক। বাচ্চারা এখন কাঁটাওয়ালা মাছ মুখেই তোলে না। শুধু শুধু কিনে ঘরে ফেলে রাখবো কেন? রুই আছে, কাতলা আছে, বড় বড় টুকরো নিয়ে যান দিদি, দরদাম করে নিতে পারেন, আসুন। ভাই মাধব, পুঁটি মাছে কাঁটা বেশি মাংস কম, এসব এখন আর কেউ চায় না। রুই না আনলে বাজারে টেকা কঠিন হয়ে যাবে দিন দিন। জানি ভাই, কিন্তু নদী যা দেয় তাই তো নিয়ে আসতে হয়। রুই ধরবার বড় নৌকা তো আমার নেই। ছোট ডিঙি নিয়ে এই পুঁটি ওঠে জালে। সেটাই তো বুঝি ভাই, কিন্তু বাজার তো আর মায়া বুঝে না। মানুষ যা কিনতে চায় সেটাই সাজাতে হয়, নাহলে সারাদিন বসে থেকেও লাভ নেই। তাহলে কি আমার এই মাছ আজও ফেরত নিয়েই ফিরতে হবে? আজকের বাজার তো তাই বলছে ভাই। মন খারাপ করো না, কালকে আবার নতুন দিন। সকাল থেকে বসে আছি, একটাও বিক্রি হলো না। বাড়িতে গিয়ে কি বলবো এখন? কি মাধব, আজও পুঁটি মাছ নিয়ে এসেছো? এসব আর দাম নেই বাজারে, কত বলবো? দাদা একটু দেখুন না, খুবই তাজা মাছ। সকালই ধরেছি, ভালো দাম দিলে খুশি হব। পুরো ঝুড়ি দাও, 150 টাকা দেবো, এর বেশি এক পয়সাও পাবে না। এখন এই মাছের চাহিদা কোথায়? দাদা এটাই তো খুবই কম। সকাল থেকে বাজারেও ঘুরলাম, কেউ নিতে চায়নি। না হলে ঝুড়ি নিয়ে বাড়ি যাও। আমাকেও তো বিক্রি করতে হবে, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। দাদা অন্তত 200 টাকা দিন। সকাল থেকে বাজারে ঘুরেছি, একটু বেশি হলে উপকার হয়। 150ই শেষ কথা মাধব, নিলে নাও, না হলে অন্য কাউকে দেখি, বাজারে সময় দাম আছে। এত তাজা মাছ তবু কারুর চোখেই পড়লো না। বাবাও তো এক সময় এ মাছ ধরেই আমাদের বড় করেছেন। তখন তো ফিরিয়ে দিত না। কি আর করবার, বাড়ি ফিরি। শর্মিলা হয়তো কিছু একটা রাস্তা বের করতে পারবে, ওর মাথায় বুদ্ধি আছে। কি হলো, মুখটা এমন শুকনো কেন? বিক্রি হলো না আজও? হলো না তো বটেই, উল্টে ঈশান দাদার কাছেও বিক্রি করতে পারলাম না। উপায় না পেয়ে বাড়ি আসলাম। তাহলে কি হবে এখন? কি আর বলবো, চুপ করে ঝুড়ি নিয়ে ফিরে এলাম। হ্যাঁ, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। উনিই তো আমাদের মাছ কেনেন সবচেয়ে বেশি। কি শুনছি এসব? আবার পুঁটি মাছ ফিরিয়ে দিল সবাই? চলো ভেতরে বসি, কথা বলি একটু ঠান্ডা মাথায়।
ভাই কাঁচা মাছ যদি বিক্রি না হয় তাহলে প্রক্রিয়াজাত করে বিক্রি করবার কথা ভাবো। শর্মিলার রান্নার হাত তো অসাধারণ, আমি নিজে খেয়েছি কতবার। ওই পুঁটি মাছ দিয়ে যদি নতুন কিছু বানাও লোকে চাইবে। প্রক্রিয়াজাত আবার কি নতুন শব্দ শিখেছিস? তেলে তেলে পুড়বে, তাও কেউ খাবে না, শুধু শুধু জিনিসপত্র নষ্ট হবে। মা একবার চেষ্টা করতে তো দোষ নেই, না হলে না হয়তো বন্ধ করে দেবে। চেষ্টা করে যদি তেল মশলাই নষ্ট হয় তখন কে দায়ী হবে শুনি? এই সংসারে তো পয়সাও বেশি নেই যে যা খুশি খরচ করা যায়। মা, একটা রাতের ব্যাপার, শুধু অল্প তেল মশলা লাগবে, বেশি না। যদি না হয় তাহলে না হয় ছেড়েই দেব, আর কখনো এই কথা তুলবো না। শর্মিলা, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি তোমার পাশে আছি। আমিও পাশে আছি ভাই, শুধু আজকে রাতটা চেষ্টা করে দেখো, ফলাফল যাই হোক অন্তত জানা তো যাবে। ঠিক আছে, করো, কিন্তু বেশি মশলা নষ্ট করিস না বৌমা, হিসেব রেখে চলিস। ঠিক আছে মা, যতটুকু লাগে ততটুকুই নেব, এত সহজে হাল ছাড়বো না। ঠিক আছে, তোরা প্রস্তুতি নে, আমি একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় আবার আসবো দেখতে। আমিও তাহলে এখন উঠি, সন্ধে আবার আসবো, দেখবো কেমন হলো। হ্যাঁ, মা যেভাবে বানাতেন, সেদ্ধ করে হাত দিয়ে মেখে দিতেন, কাঁটার কোনো সমস্যাই হতো না। কতদিন ভুলেছিলাম কথাটা, আজ হঠাৎ মনে পড়লো, কেন কে জানে। কি ভাবছো এত? মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা মাথায় এসেছে। আমার মায়ের একটা পুরনো রেসিপি মনে পড়লো, পুঁটি মাছের কোপ্তা। ছোটবেলায় গ্রামের উৎসবে মা এভাবেই বানাতেন, সবাই খুব ভালোবাসতো। তুমি কি সত্যি মনে করতে পারবে সেই রেসিপি? এত বছর হয়ে গেছে। চেষ্টা করে দেখতে দোষ কি? মাছটা আগে সেদ্ধ করতে হবে, তারপর মশলা মিশিয়ে গোল গোল করে ভাজতে হবে। মায়ের হাতে দেখেছি, অনেকবার দেখেছি, হাতেই মনে হয় বোধহয়। তাহলে আজকে রাতেই বানাও না, আমি সাহায্য করব, যা লাগে বলো। মশলাপাতি তো ঘরেই আছে, শুধু ভালো করে মাছটা সেদ্ধ করে ঠান্ডা করতে হবে, তারপর হাত দিয়ে মাখতে হবে। তুমি আগুন জ্বালিয়ে দাও, আমি বাকিটা দেখছি। আর যদি মায়ের রেসিপির মতো স্বাদ না আসে, তুমি মন খারাপ করো না কিন্তু। না আসুক, চেষ্টা তো করে দেখতে হবে। বসে বসে আফসোস করার চেয়ে হাত দিয়ে কিছু একটা করাই ভালো। তোমার মা কেমন ছিলেন রান্নায়? তুমি তো কখনো এত বিস্তারিত বলনি আগে। মা খুব যত্নশীল ছিলেন, অল্প জিনিস দিয়েও এমন স্বাদ বানাতেন যে পুরো পাড়া গন্ধ পেয়ে চলে আসতো। আর যদি তার একটুও পারি তাহলেই যথেষ্ট। তুমি পারবে, আমার বিশ্বাস আছে। চলো শুরু করি, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে উনুনে জাল বসাই মাছ সেদ্ধ করার জন্য। কিছু লাগলে বলো, আমি হাতের কাছেই আছি। আজ শুধু আমাদের জন্য বানাবো, তোমরা সবাই চেখে দেখো। তুমি যা বলবে তাই হবে। চলো আগে মাছগুলো সেদ্ধ করতে বসাই, দেরি হয়ে যাচ্ছে। উফ শর্মিলা, এই তো চুলের গোছা থেকে উকুন বাছার চেয়েও কঠিন কাজ। একটার কাঁটা বাছতে গিয়ে আরেকটা লেজ ছিঁড়ে যাচ্ছে গো। আমি বলিনি পুঁটি মাছ বউয়ের পায়ের পাতায় মাখার জিনিস, হাতে ধরা নয়। তোর হাত দিয়ে তো এই কাজ হবেই না। মা তুমি হাসছো, আমার আঙুল তো ফুটো ফুটো হয়ে গেল। এত ছোট মাছের কাঁটা কেউ কখনো এভাবে বাছতে পারে না। এভাবে কাঁটা এক এক করে বাছতে হয় না গো, সেদ্ধ মাছটা হাত দিয়ে ভালো করে মেখে নিলেই কাঁটা মিহি হয়ে যায়, ভেতরেই থেকে যায়, কিন্তু খেতে অসুবিধা হয় না। তাহলে এতক্ষণ আমি শুধু শুধু আঙুল ফোটালাম, এই কৌশলটা তুমি আগে বলতে পারতে। তুমি তো নিজেই ঝাঁপিয়ে পড়েছিলে, বলার সময় পাইনি। বউটার হাতে সত্যি জাদু আছে বলতেই হয়, এভাবে সহজে করা যায় আমি তো ভাবতেই পারিনি। মা তুমিও এবার একটু বিশ্বাস করা শুরু করো তাহলে। বিশ্বাস করা না করা তো স্বাদ খেয়ে বোঝা যাবে, শুধু হাতে মেখে নিলেই তো আর রান্না হয়ে যায় না। মশলা দিতে হবে, ভাজতে হবে, তারপর বলবো। সেটাই তো এখন করবো মা, তুমি একটু বসো, দেখো কিভাবে এগোয়। যাক বাবা, আমার আঙুল অন্তত আর বিপদে পড়বে না। আমি বরং তোমাদের জন্য মশলা এনে দেই, কোনটা কোথায় আছে বলো। হ্যাঁ, ওই তাকে হলুদ আর লঙ্কার গুঁড়ো আছে, নিয়ে এসো তো। এই বউ, তোর মায়ের রেসিপি আমিও চিনি, পুরোনো দিনে অনেক বাড়িতেই বানানো হতো, কিন্তু একটা জিনিস বাদ পড়ছে মনে হচ্ছে। কি মা? আমি তো যা যা মনে ছিল সব দিয়েছি। এক মুঠো চালের গুঁড়ো মিশিয়ে দে,
তাহলে কোপ্তা ফুলে ফুলে নরম হবে আর তেলে চিটকোবেও না, ভাজতেও সুবিধা হবে। মা, তুমি না এতক্ষণ এই রান্নার বিরুদ্ধেই ছিলে, বলছিলে তেল মশলা নষ্ট হবে, আর এখন তুমি আসল মন্ত্র দিচ্ছ। বিরুদ্ধে ছিলাম কারণ ভয় পেয়েছিলাম নষ্ট হবে বলে। ঘরে তো বেশি জিনিসপত্র নেই, কিন্তু যখন দেখলাম বউ সত্যি মন দিয়ে চেষ্টা করছে, তখন ভাবলাম আমার জানা কৌশলটাও কাজে লাগুক, ক্ষতি তো নেই। ধন্যবাদ মা, এটা মিশিয়ে দিলাম, দেখি কেমন দাঁড়ায়। এবার আধ ঘন্টা ঢেকে রাখতে হবে যাতে মশলা ভালো করে বসে। তাহলে ততক্ষণ আমরা একটু জিরিয়ে নি, সারাদিনের ধকল গেছে। যা বিশ্রাম নে গিয়ে। এই বুড়ি বসে বসে দেখি বাটিটা এবার ঠিক মতো ঢাকা দেওয়া হলো কিনা। মা, তুমি এই চালের গুঁড়োর কৌশলটা শিখলে কার কাছ থেকে? তো ঠাকুরদার মায়ের কাছ থেকে শেখা, অনেক পুরনো কথা। সেই সময় গরিব ঘরে মাছ কম পড়লেও এভাবে চালের গুঁড়ো দিয়ে ভাগ বাড়িয়ে সবাইকে খাওয়ানো হতো। তার মানে এই রান্নাটা তো দুই পরিবারের স্মৃতি একসাথে মিলিয়ে দিল, মায়ের রেসিপি আর ঠাকুরদার মায়ের কৌশল। তাই তো দেখছি, পুরনো জিনিস সব সময় ফেলনা হয় না বৌমা। মা, আপনি যদি শুরু থেকে এইভাবে সাহায্য করতেন তাহলে হয়তো আরো তাড়াতাড়ি হতো। সে কথা ঠিক। কি গন্ধ রে বাবা, এ তো স্বর্গের সুবাস মনে হচ্ছে, পাশের বাড়ি থেকে টের পেলাম। শম্ভু, বস তো, এত ছটফট করিস না। প্রথম ব্যাচটা এখনই আসবে, তাড়াহুড়ো করলে ভালো হবে না। মা, এই গন্ধ শুকে বসে থাকা যায় নাকি? হ্যাঁ, পেট তো মুচড়ে উঠছে। শর্মিলা, হলো? আর তো তর সইছে না, বাইরে থেকে বোঝা যাচ্ছে দারুণ কিছু একটা হচ্ছে। প্রথম কোপ্তা তৈরি, মা আগে চাখবেন, তারপর তোমরা। গন্ধটা তো সত্যিই ভালো, দেখি স্বাদ কেমন হয়। মা, তোমার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে ভালো লেগেছে। এভাবে চুপ করে থেকো না, কিছু বলো। একটু সময় দে বাবা, স্বাদটা ভালো করে বুঝে নি আগে। এবে শর্মিলা, তোমার হাতে সত্যি জাদু আছে, এই গন্ধেই তো আমার খিদে দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, তুমি এত অস্থির, ধীরে খাচ্ছ কেন বাবা? অপেক্ষা করতে হাঁপিয়ে যাচ্ছি আমরা। এ তো আমার মায়ের হাতের স্বাদ, ঠিক এটাই। কোনো কাঁটা লাগছেই না, মাখনের মতো গলে যাচ্ছে মুখে। এত বছর পর এই স্বাদ আবার পাবো ভাবিনি। বাবা, আজ বুঝলাম নতুন কিছুকে বাধা না দিয়ে উৎসাহ দিতে হয়। আমাকে ক্ষমা করিস, সকালে তোকে কত কথা শুনিয়েছি। মা, তুমি তো শেষে নিজেই সাহায্য করেছো, চালের গুঁড়োর কথাটা তুমিই বলেছিলে, এতে আমরা খুশি, ক্ষমা চাওয়ার কিছু নেই। আরে, এ তো সাংঘাতিক জিনিস, এটা তো শুধু ঘরে খাবার নয়, এটা তো ব্যবসার জিনিস। আমি এত বছর অফিসে চাকরি করেছি, এমন স্বাদ কখনো পাইনি। ব্যবসা? আমি তো শুধু মায়ের রেসিপিটা মনে করে বানালাম, এত বড় কিছু ভাবিনি। সেটাই তো আসল পুঁজি শর্মিলা, এই স্বাদ বাজারে চলবে আমার মন বলছে, মানুষ একবার খেলে বারবার চাইবে। কিন্তু দাদা, বাজারে তো কেউ পুঁটি মাছের নাম শুনতেই চায় না, এই কোপ্তাও কি তারা নেবে? নামটা লুকিয়ে না রেখে স্বাদটাই আগে দেখাতে হবে। মানুষ স্বাদের কাছে হার মানে, নাম দেখে না। কিন্তু দাদা, বাজারে বিক্রি করা আর ঘরে খাওয়া তো এক কথা না। এত মাছ, এত মশলা প্রতিদিন জোগাড় করব কিভাবে? সেটা নিয়ে এখনই মাথা ঘামিও না, আগে দেখি মানুষ কি বলে, তারপর ধাপে ধাপে এগুবো। যাই হোক, আজ রাতটা তো আনন্দে কাটুক, কাল থেকে না হয় চিন্তা শুরু হবে। মা ঠিক বলেছেন, আজকে শুধু এই স্বাদটা উপভোগ করি, ভবিষ্যতের কথা কালকে ভাবা যাবে। তবু বলছি, এই সুযোগটা হাতছাড়া করলে পরে আফসোস হবে। কালকে সকালেই আমি অরিজিতের সাথে আরেকবার কথা বলে দেখব। ঠিক আছে দাদা, দেখুন কি বলে। আমরা এদিকে প্রস্তুত থাকবো। মা, তুমি আজকে যা বললে তাতে আমার সব ক্লান্তি যেন উবে গেল। সেটাই তো সংসার বাবা, খারাপ সময় আসবে, আবার ভালো সময়ও আসবে, শুধু একসাথে থাকতে হয়। শম্ভুদা, এটা কি জিনিস পাঠিয়েছিলেন? পুঁটি মাছের কোপ্তা, পুরো অফিস মুগ্ধ, সবাই জিজ্ঞেস করছে আরও পাওয়া যাবে কিনা। সত্যি বলছেন অরিজিৎ? আমি তো ভেবেছিলাম হয়তো এমনি ভদ্রতা করে বলবেন। না না, আমি সত্যি বলছি, আমাদের 50 জন কর্মীর জন্য প্রতিদিন লাঞ্চে এটা চাই। আপনারা নিয়মিত দিতে পারবেন?
একটু সময় দিন, আমি পরিবারের সাথে কথা বলে জানাচ্ছি। এত বড় অর্ডার সামলানোর মতো প্রস্তুতি আছে কিনা দেখতে হবে তো। মাধব, শর্মিলা, শুনছো? অরিজিতের অফিস থেকে 50 জনের অর্ডার এসেছে প্রতিদিনের জন্য, ভাবতে পারছো? 50 জন? আমরা তো এতদিন শুধু ঘরের জন্যই বানিয়েছি। একেবারে এত মাছ কোথা থেকে জোগাড় হবে? হ্যাঁ, এত বড় অর্ডার, মাছ কোত্থেকে আসবে, সময় বা পাবো কিভাবে? আমি একা তো এত মাছ ধরতে পারবো না। আরে সেটাই তো এখন আমাদের ভাবতে হবে, কিন্তু এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এমন সুযোগ বারবার আসে না। চলো সবাই মিলে বসে একটা পরিকল্পনা করি। একা একা এটা সামলানো সম্ভব না, কিন্তু একসাথে চেষ্টা করলে হতেও পারে। ঠিক বলেছ, মাকেও ডাকো। ওনার মতো, ওনার মতামত ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। হ্যাঁ চলো সবাই মিলে বসি, বিকেলের দিকে আমি আবার আসবো, ততক্ষণে তোমরা ভেবে রাখো কি কি লাগবে। ঠিক আছে দাদা, আমি ততক্ষণে হিসেব করে রাখি একদিনে 50 জনের জন্য কতটা মাছ কতটা মশলা লাগবে। আমিও আজই বিনয় ভাইয়ের সাথে কথা বলে দেখি, ও যদি বাড়তি মাছ জোগাড় করে দিতে পারে। ভালো বুদ্ধি, বিনয়ও তো তোমার পরিচিত, ওকে বললে হয়তো ন্যায্য দামই দেবে। তাহলে আজ বিকেলেই আবার বসি সবাই মিলে, বিস্তারিত পরিকল্পনা করতে হবে। ঠিক আছে, ততক্ষণে আমি একটু ঘুরে দেখি বাজারের চালের গুঁড়ো আর মশলার দাম কেমন যাচ্ছে। ভালো, আমিও তাহলে হিসেবের খাতাটা গুছিয়ে নিয়ে বিকেলে আসি। হ্যাঁ, আমি সকালে বেশি করে মাছ ধরবো, আর দরকার হলে অন্য জেলেদের থেকেও কিনে নেব। বিনয় ভাইকেও বলে দেখব, ওরও তো পরিচিত জেলে আছে। রান্নার পুরো দায়িত্ব আমার, কিন্তু একা এত বড় কাজ সামলানো কঠিন হবে। কেউ যদি সাহায্য করে ভালো হয়। আমি বসে বসে মশলা মেপে চালের গুঁড়ো তৈরি করে রেডি রাখবো। এই বুড়ো হাতেও এখনো জোর আছে, বসে থাকার বয়স এখনো হয়নি আমার। আমি অর্ডার নেওয়া, হিসেব রাখা আর অফিসে ডেলিভারি দেওয়ার কাজটা সামলাবো। সাইকেলে করে রোজ পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু এই ব্যবসার একটা নাম তো লাগবে, না হলে অফিসে ওরা কি বলে চিনবে? নাম হবে ঠাকুমার কোপ্তা ঘর, কারণ আসল কৌশলটা তো মায়েরই দেওয়া। চালের গুঁড়ো ছাড়া তো স্বাদই হতো না। আমার নামে ব্যবসা? বাহ, তাহলে তো আরো যত্ন করে মশলা মাপতে হবে, নাম খারাপ হতে দেওয়া যাবে না। মা, আপনার নামই হোক তাহলে, আপনি তো আসল কারিগর। তাহলে ঠিক হলো, কাল থেকেই শুরু, সবাই নিজের নিজের কাজে লেগে পড়ি। আর একটা কথা, দাম কত রাখবো সেটাও ঠিক করে নেওয়া দরকার। কম রাখলে খরচ উঠবে না, বেশি রাখলে আবার লোকে নিতে চাইবে না। প্রথমে একটু কম রাখি, মানুষ চিনুক আগে, পরে চাহিদা বাড়লে দাম বাড়ানো যাবে। বুদ্ধিমতী কথা বলেছিস বৌমা, আগে বিশ্বাস অর্জন করতে হয়, তারপর লাভের কথা। তাহলে কালকে থেকে ভোরেই আমি নদীর ঘাটে যাব, দেরি করা যাবে না। আর একটা কথা, প্রথম কয়েকদিন আমি নিজে গিয়ে ডেলিভারি দেবো, যাতে অরিজিৎ আর তার সহকর্মীদের সাথে সরাসরি কথা বলে সম্পর্কটা মজবুত করতে পারি। ভালো বলেছিস, সম্পর্ক ভালো থাকলে ব্যবসাও ভালো চলে, এটা পুরনো কথা। তাহলে সবার কাজ ভাগ হয়ে গেল, এখন শুধু কাল সকালের অপেক্ষা। এই নাও মাছ, আমি বলে দিচ্ছি, এই কাঁচা বাছার মানে এই কাজ আমি আর কখনো করব না, এতে আমার হাত চলে না ভাই। ঠিক আছে বাবা, তুমি শুধু মাছ ধরে দাও, কাঁটা বাছার কাজ থেকে তোমাকে ছুটি দিলাম। এবার একটু বসে জল খাও। হ্যাঁ শম্ভুদা, বলো, সব ঠিক আছে তো? মাধব, সব প্লেট খালি, সবাই বলছে আবার কবে পাবে। আমি নিজেও অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায়। শুনলে, সব প্লেট খালি হয়ে গেছে, আমাদের কষ্টটা বৃথা যায়নি। তাহলে তো কাল থেকে আরো বেশি বানাতে হবে। মা ঠিকই বলেছেন, কিন্তু আজ একটু জিরিয়ে নি সবাই, সকাল থেকে খাটুনি তো কম যায়নি। হ্যাঁ, আজকের দিনটা মনে রাখবার মতো, প্রথম দিনেই এত সাড়া পাবো ভাবিনি। ভাবিনি বলেই তো আনন্দটা এত বেশি। আয় সবাই মিলে একটু বসি এখন। আর শুধু আজকের কথা না, অরিজিৎ বলল আগামী সপ্তাহ থেকে আরো 20 জনের অর্ডার বাড়তে পারে। তোমরা প্রস্তুত থাকতে পারবে তো? পারবো দাদা, একবার যখন শুরু করেছি থামবো না। আমিও এখন থেকেই আরেকজন সাহায্যকারী দেখব, পাশের বাড়ির কাউকে যদি রাখা যায়। আমার এক পুরনো চেনা মেয়ে আছে, হাতের কাজ ভালোই জানে, চাইলে ওকে ডেকে দেখতে পারি। সেটা হলে তো খুব ভালো হয় মা, তুমি একবার কথা বলে দেখো। শহরের আরো 2টো অফিস থেকে অর্ডার এসেছে, ওরা নাকি অরিজিতের অফিসের লোকজনের মুখে শুনেছে আমাদের কোপ্তার কথা।
যাক বাবা, এটা তো খুব ভালো খবর। সেদিন আমি পুঁটি মাছ নিয়ে যা যা বলেছিলাম, আজ সেই পুঁটিই আমার নামে ব্যবসা চালাচ্ছে। জীবনটাই কেমন উল্টে গেল ভাবতে অবাক লাগে। মা, ওই এক মুঠো চালের গুঁড়ো না দিলে কোপ্তা এত ফুলতো না। আপনার অবদানটাই আসল। আমি তো শুধু মায়ের রেসিপিটা মনে করেছিলাম। আর তুই যদি সেদিন হাল না ছেড়ে চেষ্টা না করতিস, তাহলে আমার কৌশলও কোনো কাজে লাগতো না। আমি শুধু একটা ফোন করেছিলাম। আসল জাদু তো মাধবের মাছ ধরা আর শর্মিলার হাতের রান্নায়। দুটো না মিললে কিছুই হতো না। হ্যাঁ, একদিন যে মাছকে বাজারের সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, আজকে সেই একই মাছ আমাদের সংসার বদলে দিল। ছোট জিনিসকে ছোট ভেবে সরিয়ে না রেখে যদি ভালোবাসা দেওয়া যায়, সেও একদিন বড় হয়ে যায়। আর ঈশান দাদা এখন আমাদের কাছ থেকেই কোপ্তার মাছ কেনে, ভাবা যায়? সময় বদলাতে সময় লাগে না বৌমা। আর মনে আছে প্রথম দিন যখন ওরা বলেছিল পুঁটি মাছের দাম নেই, আজকে সেই একই বাজারে আমাদের নামে আলাদা করে চাহিদা তৈরি হয়েছে। সবই নদীর দয়া, আর তোমাদের সবার সাহায্য ছাড়া কিছুই হতো না। এই নদীটাই তো আমাদের সব দিয়েছে, মাছও দিয়েছে, আর একদিন সেই মাছই আমাদের নতুন জীবন দিল। আর তোমরা সবাই না থাকলে শুধু মাছ দিয়ে তো কিছুই হতো না। পরিবার একসাথে থাকলে যে কোনো কঠিন সময়ও পার করা যায়। ঠিকই বলেছ শর্মিলা, একা একা কেউ এত বড় কিছু করতে পারে না। চলো এবার বাড়ি ফেরা যাক, কাল আবার নতুন দিন, নতুন কাজ। চলো তাহলে, কালকে ভোরেই আবার এই ঘাটে ফিরবো নতুন জালের সাথে নতুন আশা নিয়ে। হ্যাঁ।